হাই, দিস ইজ মাজহার রাকিব ফ্রম ফার্স্ট লার্ন ইংলিশ। আজকে আমি এই টেল অফ টু সিটিজ যেটা চার্লস ডিকেন্সের লেখা এই নোভেলটি নিয়ে আলোচনা করব। আর তো এখানে দুইটি সিটি বলতে কিন্তু মেনলি প্যারিস এবং লন্ডনের কথা বোঝানো হয়েছে। সো এখানকার কিছু ঘটনা আমরা দেখব। আর পার্ট ওয়ানে আমরা এটার থিম সেটিংস, তারপর ক্যারেক্টার্স ওগুলো নিয়ে আলোচনা করেছি এবং কিছু বেসিক ইনফরমেশন ছিল। সো তোমরা পার্ট ওয়ান অবশ্যই দেখে নাও এটা দেখার আগে। এটা আমাদের ভিডিও ডিসক্রিপশনে এবং ভিডিওর ইন স্ক্রিন আইকন এগুলোতে পাবে। সো আমরা এখন সরাসরি এটা সামারিটা দেখি। The time is 1775, ringing in England under King George III and in France under King Louis XVI। সময়টা হচ্ছে 1775 সাল। ওই সময় ইংল্যান্ডের রাজা ছিল জর্জ থ্রি এবং ফ্রান্সের রাজা ছিল লুই 16। At that time, the social and state conditions in Britain and প্যারিস ওয়ার নট ভেরি গুড। এবং ওই সময়কার মানে 1775 সালের দিকে ওই সময় ব্রিটেন এবং প্যারিসের অবস্থা খুব একটা ভালো ছিল না। দ্য নোভেল বিগেন্স উইথ জার্ভিস লরি ট্রাভেলিং টু ডোভার টু মিট লুসি ম্যানেট। তো এই নোবেলটা মূলত শুরু হয় একটা জার্নি দিয়ে। এই যে জার্ভেস লরি, তিনি হচ্ছেন ডক্টর আলেকজান্ডার ম্যানেটের একজন বন্ধু, আর ডক্টর আলেকজান্ডার ম্যানেট হচ্ছে এই যে লুসি ম্যানেট তার বাবা। তো এই লুসি ম্যানেট মূলত একটা এরিয়াতে থাকে এবং তাকে সবাই অরফান ভাবে। এবং এই জার্ভিস লরি মূলত এই লুসি ম্যানেটের বাবার খবর নিয়েই এই লুসি ম্যানেটের কাছে সেখানে মিট করতে যায়। অ্যারাইভিং ইন ডোভার, হি মিটস লুসি ম্যানেট অ্যান্ড হার নার্স মিস প্রোজ অ্যান্ড টেল হার দ্যাট শি ইজ নট অ্যান অরফান, হার ফাদার ইজ এ ডক্টর হু ইজ স্টিল অ্যালাইভ। এবং সেখানে গিয়ে সে এই এই ডার্ভিস লরি সেখানে লুসির সাথে দেখা করে এবং তার যে নার্স তার সাথে দেখা করে এবং তাকে বলে যে লুসি কোনো অরফান না, তার বাবা রয়েছে, তার বাবা হচ্ছে একজন ডক্টর এবং সে এখনও জীবিত আছে। লরি টেলস লুসি দ্যাট দে উইল ট্রাভেল টু প্যারিস টু মিট লুসিস ফাদার ডক্টর আলেকজান্ডার ম্যানেট। তো এই যে লরি, তিনি তো হচ্ছেন আলেকজান্ডার ম্যানেটের বন্ধু এবং তিনি লুসিকে বলে যে লুসিকে নিয়ে সে ডক্টর আলেকজান্ডার ম্যানেটের কাছে যেতে চায় এবং প্যারিসে যাবে আর কি লুসিকে নিয়ে। হু হ্যাজ নাও বি রিলিজড আফটার 17 ইয়ার্স ইন ইমপ্রাইজনমেন্ট অ্যাট দ্য বাস্তিল। তো এই যে আমরা অনেকে বাস্তিল দুর্গের কথা শুনেছি, যেটা ফ্রান্সের একটি দুর্গ। এটাতে মানে অনেক বন্দি যারা আছে তাদেরকে রাখা হয়, অনেক কয়াদিকে এখানে রাখে। তো এখানে লুসির বাবা ডক্টর আলেকজান্ডার ম্যানেট প্রায় 17 বছর ধরে এখানে বন্দি ছিল। তো 17 বছর পর সে এখান থেকে রিলিজ হয় এবং লুসির বাবার যে বন্ধু লরি, সে লুসিকে নিয়ে তার বাবার সাথে অর্থাৎ ডক্টর আলেকজান্ডার ম্যানেটের সাথে দেখা করতে যায়। And he now takes refuge in the wine shop of the revolutionary Ernest Defers at Antwerp city in France. তো ফ্রান্সের একটি শহরে একজন ফ্রান্স রিভলিউশনারি যে কিনা একজন বিদ্রোহী যার নাম হচ্ছে আর্নেস্ট ডিফার্স, তার একটি ওয়াইন শপের মধ্যে এই ডক্টর ম্যানেট সে আশ্রয় নেয়। Then Laurie and Lucy go there and see that Alexander Manet is sewing shoes in a dilapidated condition. তো যখন এই ডক্টর আলেকজান্ডার ম্যানেটের কাছে তার মেয়ে লুসি এবং লরি যায়, সেখানে ম্যানেটকে তারা দেখতে পারে যে সে একটু মিসারেবল কন্ডিশনের মধ্যে, সে মানে জুতা সেলাই করছে। হি লার্ন টু সেভ শুজ while he was in the castle of বাস্তিল। আর যখন সে বাস্তিল দুর্গে ছিল তখন কিন্তু এই জুতা সেলাই করাটা সে সেখান থেকে শিখেছিল। However, he forgot everything of his past so that he could not recognize any of them. এবং এই আলেকজান্ডার ম্যানেট সে তার পাস্ট সম্পর্কে, তার অতীতে সব কিছুই ভুলে যায় এবং যার কারণে সে কাউকে চিনতে পারে না।
তার মেয়ে, তার বন্ধু কাউকে চিনতে পারে না। জার্ভিস লরি টেলস লুসি দ্যাট অনলি হার লাভ অ্যান্ড কেয়ার ক্যান ব্রিংস ব্যাক হিজ ফরমার মেমোরি। এবং ডার্ভিস লরি তখন লুসিকে বলে যে শুধুমাত্র তারই ভালোবাসা, তার কেয়ার, এগুলোই একমাত্র ডক্টর ম্যানেটের স্মৃতিকে ফিরিয়ে আনতে পারে। Although Dr. Manet did not recognize Lucy at first, she could recognize him later for two reasons: her long blonde hair and blue eyes, which combined with her mother's long blonde hair and blue eyes to identify her as his daughter. তো মূলত ডক্টর ম্যানেট তাকে প্রথমে চিনতে পারে না, তার মেয়েকে, এবং পরবর্তীতে দুইটি কারণে তাকে চিনতে পারে। তো প্রথমত তার যে চুলের রংটা অনেকটা মানে গোল্ডেন কালারের মতো বা ব্রাউন কালারের যে চুল, লম্বা চুল, এগুলো দেখে, আর তার যে ব্লু আইস, এগুলো দেখে, এগুলো তার ওয়াইফের সাথে মিলে, এবং এটা দেখে, অর্থাৎ লুসির মায়ের সাথে এগুলো মিলে, যার কারণেই ডক্টর ম্যানেট তাকে তার মেয়ে হিসেবে তখন আইডেন্টিফাই করতে পারে। দেন দ্য ফাদার অ্যান্ড ডটার মুভড ফ্রম প্যারিস টু লন্ডন, এবং এরপর তারা প্যারিস থেকে লন্ডনে চলে যায়। মূলত এই প্যারিস এবং লন্ডন, এই দুইটা সিটির জন্যই কিন্তু এখানকার নাম করা হয়েছে এ টেল অফ টু সিটিজ, অর্থাৎ দুইটি সিটির গল্প এখানে বর্ণনা করা হয়েছে। দেন 5 years পাস্ট লাইক দিস, এবং এইভাবে 5টা বছর চলে যায়। দ্য ইয়ার্স ইজ নাও 1780। তো এখন চলতেছে 1780 সাল। চার্লস ডার্নি, দ্য প্রোটাগনিস্ট অফ দ্য নোভেল, ওয়াজ accused of sedition for propagating English secrets to France and America during the American Revolution. তো এখন এই 1780 সালের একটা সিন আমরা এখন দেখতে পাই। এখানে চার্লস ডার্নি নামের এক লোক, সে মূলত এই গল্পের মেইন প্রোটাগনিস্ট হিসাবে আমরা দেখি। তো এই নোভেলের প্রোটাগনিস্ট এই ডার্নে, সে কী করে, তাকে একটা অপবাদ দেওয়া হয় যে সে ইংলিশ সিক্রেট বা ইংল্যান্ডের যেই গোপন তথ্যগুলো আছে, এগুলা ফ্রান্স এবং আমেরিকার কাছে সে পৌঁছিয়ে দেয় ওই যে আমেরিকান রিভলিউশনের সময়। তো এই ধরনের একটা অ্যালিগেশন তার বিরুদ্ধে আসে এই ডার্নের উপর। দ্য মেইন উইটনেসেস ইন দ্য কেস আর হিজ ফ্রেন্ডস জন বার্সেট অ্যান্ড রোজার ক্লে, দ্য টু স্পাইস হু টেস্টিফাইড এগেনস্ট ডার্নি। আর তারা মূলত দুইজন স্পাই, তারা এই ডার্নির এগেনস্টে এসব অ্যালিগেশনস আনে। Then a lawyer named Stryver defended Darnay from the case. However, the case was acquitted because of his drunken assistant Sidney Carton. তো এরপর যাই হোক, মানে এরপরে আমরা দেখি একজন লয়ার যার নাম হচ্ছে স্ট্রিভার, সে মূলত ডার্নির পক্ষে কেসটা নেয়, এবং এই কেসটাতে সবচেয়ে বেশি হেল্প করেছে এই যে স্ট্রিভার একটা মানে ড্রাঙ্কেন অ্যাসিস্ট্যান্ট রয়েছে যার নাম হচ্ছে সিডনি কার্টন। তার কারণে এই কেসটা অনেকটা উইক হয়ে যায়। হি আর্গুস টু দ্য কোর্ট দ্যাট হি অ্যান্ড চার্লস লুক অ্যালাইক, এবং এই যে স্ট্রিভারের যেই অ্যাসিস্ট্যান্ট আছে সিডনি কার্টন, সে এখানে কোর্টে আর্গু করে যে সে এবং এই যে চার্লস ডার্নি, তাদেরকে দেখতে প্রায় একই রকম। তো এসবের কারণে কিন্তু অ্যাজ এ রেজাল্ট দ্য কেস বিকেম উইক, এবং এসবের কারণে এই কেসটা তখন উইক হয়ে পড়ে, মানে এটার তখন আর মানে খুব বেশি ভ্যালু থাকে না। ডার্নে ওয়াজ রিলিজড আফটার দ্য অ্যালিগেশনস ওয়ার প্রুভেন ফলস। তো যখন অ্যালিগেশনগুলো মিথ্যা প্রমাণিত হয় তখন সে রিলিজ হয়ে যায়। লুসি ম্যানেট অ্যান্ড হার ফাদার ডক্টর ম্যানেট অবজার্ভ দ্য কেস। আর এই যে লুসি ম্যানেট এবং তার বাবা ডক্টর ম্যানেট, তারাও কিন্তু সে কোর্টে উপস্থিত ছিল, তারাও কিন্তু এই কেসগুলো দেখে ওই সময়। In France, meanwhile, Marquis Evremond, an arrogant and ruthless French aristocrat, shows no respect for a lower class and is a cruel tyrant.
তো এই যে আমরা একবার দেখি ফ্রান্সের কাহিনী, একবার দেখি আমরা লন্ডনের কাহিনী। তো এখানে আবার মানে এখানে আবার ফ্রান্সের একটা চিত্র দেখাচ্ছে যে এই সময় ফ্রান্সের মধ্যে এই এভরিমন্ট নামের এক লোক, যে কিনা খুবই অহংকারী, খুবই মানে ক্রুয়েল প্রকৃতির এক এরিস্টোক্রেট, একজন আহ, সে ধনী গোত্রের একজন লোক, এবং সে লোয়ার ক্লাস পিপলদেরকে কোনো ধরনের রেসপেক্ট দিত না, কোনো ধরনের মানে কাউন্টই করতো না তাদেরকে। তো এর কাহিনীটা আবার মানে এই নোবেলটিতে এক একবার এক একটা দৃশ্য দেখাচ্ছে, মানে একবার লন্ডনের একটা দৃশ্য দেখাচ্ছে, আবার ফ্রান্সের কোন একটা দৃশ্য দেখাচ্ছে। সো মূলত ফ্রেঞ্চ রিভলিউশনের সময়কার যেই ফ্রান্স এবং ইংল্যান্ডের যে অবস্থায়, এখানের কিছু ছোট ছোট গল্প এখানে তুলে ধরা হয়েছে। সো এগুলাই আমরা দেখবো এখানে আস্তে আস্তে। মার্কুইস এভরিমন্ড ইজ দ্য আঙ্কেল অফ চার্লস ডার্নি। এই যে চার্লস ডার্নি, যার বিরুদ্ধে ইংরেজরা কিছু অ্যালিগেশনস দিয়েছিল, উপরে আমরা দেখেছি যে প্রোটাগনিস্ট, তার আঙ্কেল হচ্ছে এই এভরিমন্ড। এভরিমন্ড সে খুব মানে অ্যারোগ্রেন্ট প্রকৃতির একজন লোক, এবং সে একজন অ্যারিস্টোক্রেট। তখন মেনলি ফ্রান্সের মধ্যে দুই ধরনের পিপল ছিল। এক ধরনের ছিল কমন পিপল, আরেকটা ছিল অ্যারিস্টোক্রেট। অ্যারিস্টোক্রেট যারা ছিল, তারা এই যে লোয়ার ক্লাস কমন যারা আছে তাদেরকে মানে পাত্তাই দিত না, তাদেরকে তারা কাউন্ট করতো না, সব সময় মানে ডোমিনেট করতে থাকতো তারা। মানে অ্যারিস্টোক্রেট ছিল রাজার সাইডের লোকজন, আর যারা কমন পিপল বা লোয়ার ক্লাস তারা রাজার অ্যাগেনস্টে ছিল। আর ফ্রান্সের রাজা ছিল তখন লুই 16। এভরিমন্ট ইজ দ্য আঙ্কেল অফ চার্লস ডার্নি হু ওয়েন্ট টু সি the king. When the king did not give him time, he angrily left, and a child was crushed under his horse-drawn carriage on the road. তো যখন এই এভরিমন সে রাজার সাথে দেখা করতে যায়, এবং রাজা তাকে খুব একটা মানে সময় দিতে চায় না, এবং সেই কারণে সে এই এভরিমন সে খুব রাগান্বিত হয়ে ওখান থেকে বের হয়ে যায়, এবং সে যাওয়ার পথে তার যে ঘোড়ার গাড়ি বা যেটাতে চড়ে সে যাচ্ছিল, সেটার নিচে একটা বাচ্চা পড়ে এবং সেখানে সে মারাই যায়। তো রাস্তার মধ্যে মার্কুইজ ডিড নট এক্সপ্রেস এনি রিগ্রেটস, বাট হি cursed the father of the child by throwing a gold coin. তো মানে এখানে এই বাচ্চাটিকে মারার পরও তার মধ্যে কোনো ধরনের রিগ্রেট ফিল করে না সে, এবং সে বরং কি করে, আর ওই বাচ্চার বাবাকে অভিশাপ দিতে থাকে এবং একটা গোল্ড কয়েন ছুঁড়ে মারে জাস্ট। মানে কতভাবে সে মানে এখানে তারা এই অ্যারিস্টোক্রেট পিপলরা মানে লোয়ার ক্লাস বা মিডল ক্লাস যারা আছে তাদেরকে কত বাজেভাবে ট্রিট করছে। সো এই একটা মানে চিত্র এখানে দেখানো হয়েছে যে আপার ক্লাস পিপলরা ওই সময় কিভাবে মানে লোয়ার ক্লাস বা যারা কমন পিপল তাদেরকে ট্রিট করতো। সো এটার কারণে কিন্তু আমরা একটা সময় দেখি ফ্রেঞ্চ রিভলিউশন হয়। তো এটাও আমরা আস্তে আস্তে এখানেও পাবো। দেন হি রেন টুয়ার্ডস দ্য হর্স, দেন হি রেন টুয়ার্ডস দ্য হাউস। এরপর সে তার বাসায় চলে যায়। দেয়ার হি মেট দ্য রিভলিউশনারি আর্নেস্ট ডিফার্স। তো এবং তার বাসায় গিয়ে সে সেখানে আবার মিট করে একজন বিদ্রোহীর সাথে, যার নাম হচ্ছে আর্নেস্ট ডিফার্স। হিয়ারিং হিজ ওয়ার্ড হি অলসো থ্রিউ এ কয়েন অ্যাট হিম, দাস হি ইউজড টু অপ্রেস দ্য লোয়ার ক্লাস পিপল। মানে এর সাথে কথা বলার পরও যখন সে বুঝে সে মানে লোয়ার ক্লাস বা একটা বিদ্রোহী, তার মধ্যেও সে একটা মানে গোল্ড কয়েন ছুঁড়ে দেয় তাকে, এবং মানে এভাবে সে ট্রিট করে এই লোয়ার ক্লাস যারা আছে তাদের সাথে, এবং মানুষকে মানে খুবভাবে বাজেভাবে অপমান করে। Originally, the people of France were divided into two groups, aristocracy and the common people. তো ওই সময় মেনলি ফ্রান্সের দুইটি গ্রুপ হয়ে যায়, একটা হচ্ছে অ্যারিস্টোক্রেসি আর একটা হচ্ছে কমন পিপল। দ্য কমন পিপল ওয়ার এগেনস্ট দ্য কিং অ্যাট দ্যাট টাইম, বিকজ দ্য কিং ওয়াজ এগেনস্ট ব্রাদারহুড, ফ্রিডম অ্যান্ড ইকুয়ালিটি। আর এই যে কমন পিপলরা তারা রাজার বিরুদ্ধে ছিল, রাজার
পক্ষে থাকার রাজার বিপক্ষে থাকার কারণ হচ্ছে রাজার মধ্যে কোনো ধরনের ব্রাদারহুড ছিল না, ফ্রিডম দিত না, ইকুয়ালিটি দিত না। সো এই সব কারণেই কিন্তু তারা রাজার বিপক্ষে ছিল। দ্য অ্যারিস্টোক্রেসি সাপোর্টেড দ্য কিং। আর ওই যে যারা আপার ক্লাসের লোকজন তারা রাজার সমর্থক ছিল, তারা রাজাকে সাপোর্ট করতো। দে দে ওয়ার টর্চার্ড অ্যান্ড ইমপ্রাইজন্ড দ্য কমন পিপল ইন দ্য বাস্তিল। এবং এই কমন পিপল যারা ছিল তাদেরকে অনেক ধরনের টর্চার করা হতো এবং তাদেরকে বাস্তিল যে দুর্গ যেটাতে কয়েদিদেরকে রাখা হতো সেখানে এই কমন পিপলদেরকে বন্দি করা হতো। দ্য বাস্তিল ওয়াজ ফিল্ড উইথ অর্ডিনারি পিপল হু ওয়ার ইনোসেন্ট। আর এই যে বাস্তিল দুর্গ এটা একটা সময় কিন্তু এই অর্ডিনারি বা কমন পিপলদেরকে এখানে রাখতে রাখতে এটা মানে একদম ওভার হয়ে গেছে। তো এখানে বেশিরভাগই ছিল সবাই ইনোসেন্ট পিপল, কমন পিপলগুলা। তো মানে খুব বাজেভাবে তাদেরকে মানে তাদের উপর অত্যাচার চালানো হতো সেখানে। তো এটাই দেখানো হয়েছে। 1 year later, সো এখানে আবার 1 বছর পরের দৃশ্য দেখানো হচ্ছে আবার। 1 year later, এখানে কিন্তু আমরা আবারই বলি এটার যে নামটা, এই নোবেলটার নাম কিন্তু হচ্ছে এ টেল অফ টু সিটিজ, মানে দুইটি শহরের গল্প বলে এখানে। তো একটা শহর হচ্ছে প্যারিস আর একটা হচ্ছে লন্ডন। আর ওই যে ফ্রান্স রিভলিউশন, ওই সময়কার আশপাশের কিছু ঘটনাকেই কিন্তু এখানে খণ্ড খণ্ডভাবে তুলে ধরা হয়েছে। সো এটাই 1 year later। তোমরা কিন্তু সিকোয়েন্সটা একটু মনে রাখার ট্রাই করবে যে কোন স্টোরির পর কোনটা আসছে, কোনটার পর কোনটা আসছে। সো এটা হলে কিন্তু তোমরা মানে আরও ভালোভাবে কিন্তু লিখতে পারবা এটা। আর ডার্নি, সিডনি কার্টন, স্ট্রিভার, দিস থ্রি লাভ লুসি সো মাচ অ্যান্ড ওয়ান্ট টু ম্যারি হার। তো এই যে আরেকটা দৃশ্য আমরা দেখি যে ডার্নে, যে কিনা এখানকার প্রোটাগনিস্ট, তারপরে এই যে সিডনি কার্টন আর স্ট্রিভার। স্ট্রিভার হচ্ছে ওই যে লয়ার যে ডার্নেকে বাঁচায়, আর সিডনি কার্টন হচ্ছে ওই লয়ারের অ্যাসিস্ট্যান্ট, যার চেহারা অনেকটা ডার্নের মতো। এই তিনজনে কিন্তু আবার লুসিকে পছন্দ করে ফেলে। দেন আবার তাকে বিয়ে করতে চায়। বাট অফ দ্য থ্রি লুসি চুজেস ডার্নে অ্যান্ড ম্যারিজ। এবং এই তিনজনের মধ্যে লুসি ডার্নেকে পছন্দ করে এবং তাকে বিয়ে করে। চার্লস ডার্নি মিটস ডক্টর ম্যানেট অ্যান্ড এক্সপ্রেসেস হিজ লাভ ফর লুসি। তো এই ডার্নে সে ডক্টর ম্যানেটের সাথে দেখা করে এবং লুসিকে সে যে ভালোবাসে এটা সে তাকে বলে। Dr. Manet did not want to know his identity for the sake of his daughter's happiness. এবং ডক্টর ম্যানেট মেয়ের সুখের জন্য সে মানে এই ছেলের ব্যাকগ্রাউন্ড বা ছেলের আইডেন্টিটি সম্পর্কে খুব বেশি জানতে চায় না, এমনিতেই রাজি হয়ে যায়। অন দ্য মর্নিং অফ দ্য ওয়েডিং ডার্নে রিভিলড হিজ ট্রু আইডেন্টিটি, দ্যাট হি ওয়াজ এ ফ্রেঞ্চ অ্যারিস্টোক্রেট বাই বার্থ। তো যখন তার বিয়ের দিন সকালে সে তার ট্রু আইডেন্টিটিটা রিভিল করে এবং সে বলে যে সে হচ্ছে একজন ফ্রান্সের একজন অ্যারিস্টোক্রেট এবং এটা সে জন্মসূত্রেই। দ্যাট টাইম দ্য স্কাই সিমড টু ফল অন ডক্টর ম্যানেটস হেড। তো তখন মনে হচ্ছে যে ডক্টর ম্যানেটের মাথায় আকাশ ভেঙে পড়লো হঠাৎ এটা শুনে। কারণ ডক্টর ম্যানেটও কিন্তু একটা সময় ফ্রান্সের যে বাস্তিল দুর্গে এখানে প্রায় 17 বছরের মতো কারাবন্দী ছিল। তো তারা যারা বিদ্রোহী ছিল তারা কখনোই ফ্রান্সের অ্যারিস্টোক্রেট যারা আছে তাদেরকে পছন্দ করতো না, কারণ তারা খুব বেশি নিষ্ঠুর ছিল। সো ডক্টর ম্যানেটও এটা শোনার পর যখন শুনলো যে ডার্নেও ওই অ্যারিস্টোক্রেট ফ্রান্সের, তো তখন মানে ডক্টর ম্যানেট বুঝলো যে এটা হয়তো ঠিক হচ্ছে না তার মেয়েকে ওর সাথে বিয়ে দেওয়া। ওয়ান্স হি থট হি ব্রোক আপ দ্য ম্যারেজ, বাট থিঙ্কিং অফ হিজ ডটার হি অ্যাগ্রিড টু দেয়ার ম্যারেজ। তো প্রথমে সে একবার ভাবলো যে বিয়েটা ভেঙে দিবে, তারপর আবার তার মেয়ের কথা চিন্তা করে বিয়েতে অ্যাগ্রি হয়। অ্যাট দ্য সেম টাইম সিডনি কার্টন অলসো কামস টু সি লুসি। When he expresses his love, Lucy encourages him to live a healthy and honest life. তো তার বিয়ের কিছুক্ষণ আগে আবার সিডনি কার্টনও আসে। সিডনি কার্টনও
এসে তাকে এই লুসিকে তার ভালোবাসার কথা এক্সপ্রেস করে, বলে তাকে পছন্দ করে। বাট তখন তো লুসির কিছুই করার নেই এবং সে বিষয়টা বলে যে তুমি আরো মানে বেটার পাবা, এরকম কিছু সান্ত্বনা দেয়। অ্যান্ড তাকে বলে যে তুমি একটা হেলদি লাইফ লিড করো, একটা অনেস্ট লাইফ লিড করো, মানে কিছু অ্যাডভাইস দেয় আর কি, জাস্ট সান্ত্বনামূলক। হি ক্রাইড হোয়েন হি হার্ড লুসিস সিম্প্যাথেটিক ওয়ার্ডস, এবং এই সব কিছু সিম্প্যাথেটিক কথাবার্তা শুনে এই যে সিডনি কার্ডন সে অনেকটাই মানে কান্নায় ভেঙে পড়ে। মানে এখানে তার একটা ট্রু লাভ দেখানো হয় আর কি সিডনি কার্টারের যে লুসির প্রতি। অ্যাট ওয়ান পয়েন্ট লুসি অলসো ক্রাইড, এবং লুসিও একটা সময় কেঁদে ফেলে এটার জন্য। হি টেলস লুসি দ্যাট সিন্স শি হ্যাজ সিম্প্যাথি অ্যান্ড লাভ ফর সিডনি ইন হার হার্ট, হি উইল ওয়ান ডে রিপে হার। তো এবং সেই সময় সিডনি ক্যাটন এটা দেখে লুসিকে বলে যে যেহেতু লুসির মধ্যে তার জন্য কিছুটা হলেও সিম্প্যাথি আছে এবং তার প্রতি কিছুটা ভালোবাসা আছে, তো সে চেষ্টা করবে একটা সময় এটা করতে, এটা রিপে করতে। আফটার দ্য ওয়েডিং লুসি অ্যান্ড ডার্নেস ডেজ ওয়ার স্পেন্ট হ্যাপিলি। তো বিয়ের পর এই লুসি এবং ডার্নের দিন খুব ভালোই যাচ্ছিল। দে নাও হ্যাভ এ ডটার লিটল লুসি, এবং তাদের একটা সন্তান হয় যার নাম হচ্ছে লিটল লুসি। দ্য টাইম ইজ 1789, রিঙ্গিং ইন ফ্রান্স আন্ডার কিং লুই 16। তো এই যে 1789 সাল, এখানে ষোড়শ লুই বা লুই 16 যিনি, তার আন্ডারে ছিল ফ্রান্স, অর্থাৎ ফ্রান্সের রাজা ছিল সে। দ্য ফ্রেঞ্চ রিভলিউশন বিগান, আর ওই সময়টাতে 1779 সালের দিকেই ফ্রেঞ্চ রিভলিউশনটা হয়। এটা আমরা কিন্তু যখন হয়তো অ্যাডমিশনের সময় বা জব প্রিপারেশনে কিন্তু অনেক সময় এই কোশ্চেনটা ওই সময় আসে যে ফ্রেঞ্চ রিভলিউশনটা কখন হয়। তো এই যে 1789, এটা কিন্তু আমরা অনেকেই জানি ওই সময়টাতে ফ্রেঞ্চ রিভলিউশন হয়। তো এই যে ফ্রেঞ্চ রিভলিউশনের আশপাশের কাহিনীগুলোই কিন্তু আমরা এই নোবেলটিতে পাচ্ছি। আর ফ্রেঞ্চ রিভলিউশনটা মেনলি হচ্ছে তৎকালীন সময়ে এই যে কমন পিপল বা লোয়ার ক্লাস পিপলদের উপর অ্যারিস্টোক্রেট এবং কিংয়ের যে একটা স্বৈরাচারী একটা লুক ছিল, বা তাদের প্রতি যেই ধরনের নির্যাতন করা হয়েছিল, তো এইগুলাকে কেন্দ্র করেই মানে বাস্তিল দুর্গের মধ্যে সবাইকে বন্দি করে রাখতো এই লোয়ার ক্লাস বা কমন পিপল যারা ছিল তাদেরকে। তো এগুলো থেকেই একটা সময় বিদ্রোহীরা এই রিভলিউশনটা শুরু করে, যাকে বলা হয় ফ্রেঞ্চ রিভলিউশন। দ্য কমন পিপল অফ ফ্রান্স অ্যাট্রাক্ট দ্য বাস্তিল অ্যান্ড ফ্রিড দ্য প্রিজনার্স, এবং সবাই এই যারা কমন পিপল আছে তারা বাস্তিল দুর্গে অ্যাটাক করে এবং যারা বন্দি ছিল তাদেরকে সেখান থেকে মুক্ত করে। দিস অর্ডিনারি পিপল আর কল্ড রিভলিউশনারিস্ট, এবং এদেরকে বলা হয় বিদ্রোহী, যারা অর্ডিনারি পিপল ছিল সেখানকার। দ্য রিভলিউশনারিস্ট অফ দ্য বাস্তিল ক্যাসেল বিগান টু স্লাটার দ্য এলিট উইথ দ্য হেল্প অফ দ্য ওয়েপন কল্ড গিলিয়োটিন। তো তারা একটা ওয়েপন যেটা দিয়ে মানে শিরোচ্ছেদ করা হয়, এরকম একটা ওয়েপন দিয়ে তারা যে অ্যালিট যারা ছিল তাদের উপর আক্রমণ করা শুরু করে, এই যারা রিভলিউশনারিস্ট ছিল তারা। A servant named Gavila, who was in search of the maintenance of the estate of Ebremont, was imprisoned by the revolutionarist. তো এই যে এব্রিমন্ড, মার্কুইস এব্রিমন্ড, তার এলাকাতেও এই যে রিভলিউশনারিজরা তারাও কিন্তু তখন ছড়িয়ে পড়ে, এবং দ্য রিভলিউশনারিজ অলসো ইমপ্রাইজন্ড ডার্নেস আঙ্কেল মার্কুইস এব্রিমন্ড, এবং তারা এই যে এব্রিমন্ড আছে তাকেও বন্দি করে ফেলে। গাভেলা সেন্ট এ লেটার টু ডার্নে ইন লন্ডন টু হেল্প দ্যাম, এবং এই যে গাভেলা যেই সার্ভেন্ট ছিল, সে ডার্নেকে একটা চিঠি পাঠায় লন্ডনে তাদেরকে হেল্প করার জন্য। আফটার রিসিভিং দ্য লেটার ডার্নে সেট আউট ফর ফ্রান্স, এবং এই চিঠিটা পাওয়ার পর ডার্নে ফ্রান্সের উদ্দেশ্যে যায়। দ্য রিভলিউশনারিজ অলসো ইমপ্রাইজন্ড ডার্নে অ্যান্ড ডার্নেস ডেথ সেন্টেন্স ওয়াজ অ্যানাউন্সড। অর্থাৎ এখানে
এই যে এভরিমন্ডের যে সার্ভেন্টটা আছে, যে হচ্ছে গ্যাভেল আসে, মানে এভরিমন্ডের এই অবস্থার কথা বলে ডার্নেকে একটা চিঠি পাঠায় যেন এভরিমন্ডকে উদ্ধার করে বা কোনোভাবে। এভরিমন্ড ছিল তো অ্যারিস্টোক্রেট ফ্রান্সের, তো রিভলিউশনারি যারা ছিল তারা তো তার বিপক্ষেই ছিল। সো এইটা শোনার পরে ডার্নে তো আবার এখানে মানে একটা, মানে যেহেতু তার আঙ্কেল, সে এখানে মানে তাকে বাঁচানো ছাড়াও তার কোনো উপায় নাই। সো সে এই লেটারটা পেয়ে এখানে চলে আসে। যেহেতু সে ফ্রান্সের অ্যারিস্টোক্রেট ছিল, এই জন্য যে রিভলিউশনারিস্টরা তারা কিন্তু এই ডার্নেকেও বন্দি করে ফেলে এবং তাকে মৃত্যুদণ্ড দিয়ে ফেলে। দিস টাইম সিডনি কার্টন মুভড ফ্রম লন্ডন টু ফ্রান্স, এবং ওই সময় লন্ডন থেকে ফ্রান্সে আবার সিডনি কার্টনও চলে আসে এই খবরটা শুনে, মানে এই যে ডার্নেকে অ্যাটাক বা তাকে যে এখানে বন্দি করা হয়েছে এটা শুনে। হি টেলস লুসি দ্যাট হি উইল স্যাক্রিফাইস হিমসেলফ ফর হিজ লাভ। এবং এই সিডনি কার্টন সে লুসিকে বলে যে সে তার জীবন স্যাক্রিফাইস করবে তার ভালোবাসার জন্য, এই সিডনি কার্টন আর কি। তো সিডনি কার্টন লুকড এক্স্যাক্টলি লাইক চার্লস ডার্নে, হি ডাইড ইন ডার্নেস প্লেস। যেহেতু সিডনি কার্টন দেখতে অনেকটাই ডার্নের মতো ছিল, তাই সে চায় যে মানে সে ডার্নের জায়গায় চলে যায় এবং মানে তার লাইফটা স্যাক্রিফাইস করে। কার্টন বিলিভস দ্যাট হিজ ওয়ার্ক অফ স্যাক্রিফাইস উইল সারপাস অল প্রিভিয়াস ওয়ার্ক অ্যান্ড মেক হিজ লাইফ মিনিংফুল। এবং এই সিডনি কার্টন মনে করে যে তার এই কাজটা, এই স্যাক্রিফাইসটা সে প্রিভিয়াস যে কাজগুলো করেছে এগুলোকে ছাড়িয়ে যাবে এবং এটা মানে জীবনটাকে আরও মিনিংফুল করে তুলবে তার এই স্যাক্রিফাইস। অর্থাৎ এখানে যে মানে আসলে আমরা তো প্রোটাগনিস্ট হিসেবে দেখেছিলাম আর ডার্নে, কিন্তু এই যে সিডনি কার্টনটা, মানে আমার যেটা মনে হচ্ছে এখানে সিডনি কার্টনের একটা বড় ক্যারেক্টার, খুব একটা হেভি পাওয়ার আছে এখানে, বিকজ সিডনি কার্টুনটাই পুরো গল্পটাকে একটা ভালো একটা রূপ দিয়ে ফেলেছে। আর সিডনি কার্টুনটাকে এখানে মানে প্রোটাগনিস্ট হিসেবে আমরা দেখতে পাচ্ছি অনেকটা এই শেষ মুহূর্তে এসে। মূলত সে তার ভালোবাসার জন্য তার লাইফটাই স্যাক্রিফাইস করে দিয়েছে। সো এখানে মানে সিডনি কার্টনকে আমরা মেইন হিরোই মানে এখানে ধরতে পারি অনেকটা, যদিও এখানে প্রোটাগনিস্ট হিসেবে ডার্নেকেই ধরা হচ্ছে। সো দাস চার্লস ডিকেন্স ইন হিজ নোবেল পয়েন্টস আউট দ্য টর্চার, পারসিকিউশন, লাভ ফর ইচ আদার, ভায়োলেন্স, মিনিং অফ দ্য লোয়ার ক্লাস অফ সোসাইটি, পিকচার অফ দ্য ইভেন্টস অফ ফ্রেঞ্চ রিভলিউশন। তো এই এভাবেই কিন্তু চার্লস ডিকেন্স তার এই নোবেলটিতে বিভিন্ন টর্চার, বিভিন্ন মানে একজনের প্রতি আরেকজনের ভালোবাসা, ভায়োলেন্স, তারপর যেই লোয়ার ক্লাস পিপলদের যেই হাহাকারের কথা, এই সব কিছুই কিন্তু সে তার গল্পটিতে, তার এই নোবেলটিতে খুব সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তুলেছে দুইটা সিটির স্টোরির মাধ্যমে। দ্য স্টোরি অফ দ্য সিটি ইজ টোল্ড থ্রু লন্ডন অ্যান্ড প্যারিস। আর এই স্টোরিগুলা এই লন্ডন এবং প্যারিসের স্টোরিগুলার মাধ্যমে তিনি মূলত এগুলা ফুটিয়ে তুলেছেন। সো এটা মানে খুব সুন্দর একটি নোভেল আমার মতে। এটা অনেকেরই মনে হতে পারে খুব হার্ড, মানে খুব টাফ মনে হতে পারে, বাট এটা কিন্তু অতটা হার্ড না। তোমরা যদি একটু সিকোয়েন্স মনে রাখো, এই সামারিটা পরে একটা সিকোয়েন্স পেতে পারো যে একবার হয়তো এক একটা সিটিতে মানে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র গল্প তুলে ধরা হচ্ছে। সো এগুলো যদি তোমরা সিরিয়ালি মনে রাখতে পারো তাহলে এটা কিন্তু খুবই ইজি একটি নোভেল। আর এটার পার্ট ওয়ানে আমরা এটা সেটিংস, থিম, ক্যারেক্টার ওগুলো নিয়ে আলোচনা করেছি। তোমরা অবশ্যই এটা দেখার আগে তোমরা পার্ট ওয়ানটা দেখে নাও। সো আজকের ভিডিও এ পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসবো। সে পর্যন্ত টাটা।